বাড়ি ফিরে এসে আমার মেয়েটা আমাদের কারো নয় এমন একটা কম্বলে নিজেকে জড়িয়ে রেখেছিল। তার চুল পুরো ভেজা ছিল। আমি শুধু বলেছিলাম, যা মা, গিয়ে কাপড় বদলে আয়। আর সে কেঁপে উঠে এক পা পিছিয়ে গিয়ে এমন একটা গলায় বলেছিল যেটা আমি মরার আগ পর্যন্ত ভুলতে পারবো না, মা প্লিজ বাথরুমের দরজাটা বন্ধ করো না। সেদিন আমি স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করিনি, কারো কাছে জানতে চাইনি কি হয়েছে। আমি কাপা হাতে মোবাইল তুলে অ্যাম্বুলেন্স আর থানায় ফোন করেছিলাম। আর 1 ঘন্টারও কম সময়ের মধ্যে জানা গেল আমার মেয়ের সঙ্গে একই শিক্ষা সফরে যাওয়া আরেকটি মেয়ে এখনও বাড়ি ফিরেনি। আমার মেয়ে আরিবা, বয়স মাত্র 10 বছর। সেদিনের কথা আমি যদি 100 বছর বেঁচে থাকি তবুও ভুলতে পারবো না। অথচ মাত্র 3 দিন আগেও আমি নিজের হাতে তাকে বাসে তুলে দিয়েছিলাম। জীবনে প্রথমবার স্কুলে রাত যাপনের শিক্ষা সফরে যাচ্ছে বলে সে কত খুশি ছিল। বারবার আমাকে বলছিল, মা আমি আসলে, তুমি কিন্তু আমার জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে। আবার একটু পরেই বলছিল, অনেক ছবি তুলবো তোমার জন্য। আমি তাকে শুধু বলে দিয়েছিলাম শিক্ষিকাদের কথা শুনবে, বন্ধুদের ছেড়ে কোথাও যাবে না, রাতে ভয় পেলে ম্যাডামদের ডাকবে। একবারও মনে হয়নি যে মেয়েটা আমার বুক থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল, সেই একই মেয়ে 2 দিন পর এমন ভাঙা অবস্থায় আমার কাছে ফিরে আসবে। রাত তখন প্রায় 8টা। স্কুলের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়েছিলেন। বাস থামতেই বাচ্চারা একে একে নেমে আসছিল। কেউ সুইমিং পুলের গল্প করছে, কেউ হাতে কেনা ছুরি দেখাচ্ছে, কেউ আবার হাসতে হাসতে বন্ধুদের বিদায় দিচ্ছে। আমি শুধু বাসের দরজার দিকে তাকিয়েছিলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আরিবা নামছে না। শেষ পর্যন্ত যখন সে নামলো তখন সে ছিল একেবারে শেষজন। তার হাঁটা ছিল অস্বাভাবিক আর ধীর। 2 পা যেন একসঙ্গে লেগে আছে, মাথা নিচু, চুলগুলো ভেজা, গায়ে ধূসর রঙের একটা কম্বল। সেদিন প্রচণ্ড গরম ছিল, তবু সে নিজেকে শক্ত করে জড়িয়ে রেখেছিল। সেই মুহূর্তে আমার বুকটা ধক করে উঠেছিল, কারণ মেয়েরা অনেক কিছু না দেখেও বুঝতে পারে। আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, বড় কিছু, খুব বড় কিছু। একজন শিক্ষিকা এগিয়ে এসে বললেন, চিন্তা করবেন না আপা, আরিবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, ফেরার পথে মাথা ঘুরছিল, একটু শুয়েছিল, এখন ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকাইনি, আমি শুধু মেয়ের মুখটা হাতে নিয়ে বললাম, মা আমার দিকে তাকাও। সে তাকালো না। আমি বললাম, তোমার ব্যাগ কোথায়? শিক্ষিকা দ্রুত বললেন, মনে হয় অন্য ব্যাগের সঙ্গে চলে গেছে, কাল পাঠিয়ে দিব। আমি আবার জিজ্ঞাসা করলাম, যে কাপড় পরে গিয়েছিল? এর আগে আরিবা কম্বলটা আরও শক্ত করে নিজের গায়ে টেনে নিল, ধীরে বলল, ভিজে গেছে। আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, কিভাবে? শিক্ষিকা আবার উত্তর দিলেন, একটু দুর্ঘটনা হয়েছে, ছোটোখাটো ব্যাপার। আমি এবার তার দিকে তাকিয়ে বললাম, আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। আর তখনই আমি অনুভব করলাম আরিবা আমার আঙুল শক্ত করে ধরে আছে। তার হাত বরফের মতো ঠান্ডা ছিল। সে নিচু গলায় বলল, মা বাসায় যাই। পুরো রাস্তা সে একটা কথাও বলেনি। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকিয়েছিলাম। সে নিজেকে গুটিয়ে বসেছিল। তার শরীর থেকে তীব্র সাবানের গন্ধ আসছিল। স্কুলের বাথরুমে যে ধরনের সাবান ব্যবহার হয় ঠিক সেই গন্ধ। আমি কথা বলতে চাইলে সে শুধু ছোট ছোট উত্তর দিচ্ছিল। বাড়ি পৌঁছে আমি ভেবেছিলাম হয়তো একটু বিশ্রাম পেলে সব ঠিক হয়ে যাবে। আমি হেসে বলেছিলাম, জামা আগে গোসল করে কাপড় বদলায়। মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে গেল। সে 2 পা পিছিয়ে গেল, শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। তারপর কাঁপতে কাঁপতে বলল, না মা প্লিজ। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? সে কেঁদে ফেললো, বাথরুমের দরজা বন্ধ করো না। আমার মনে হলো কেউ যেন বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দিয়েছে। আমি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরিনি, বরং ধীরে ধীরে তার সামনে মেঝেতে বসে পড়লাম, কারণ আমার মনে হচ্ছিল হঠাৎ কোনো স্পর্শ তাকে আরও ভয় পাইয়ে দিতে পারে। আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে মা, কেউ দরজা বন্ধ করবে না, কেউ তোকে কিছু বলবে না, শুধু বল কি হয়েছে। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর নিচের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম বলছে কাউকে কিছু বলা যাবে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কোন ম্যাডাম? সে মাথা নাড়ল, বলতে পারবো না। আমি বললাম, আমি আছি তো মা। সে কাঁদতে কাঁদতে বলছে বললে সবাই আমারে দোষ দিবে, ট্যুর বন্ধ হয়ে যাবে, সবাই আমারে ঘৃণা করবে। আমি আর কোনো প্রশ্ন করিনি, কারণ আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমি মোবাইল হাতে নিলাম, অ্যাম্বুলেন্সে ফোন করলাম, কাপা গলায় বললাম, আমার মেয়ের বয়স 10 বছর, সে স্কুল ট্যুর থেকে ফিরেছে। সে খুব ভয় পাচ্ছে, বাথরুমে যেতে যাচ্ছে না, কেউ তাকে চুপ থাকতে বলেছে, আমি সাহায্য চাই। ওপাশের মহিলা খুব শান্ত গলায় বললেন, মেয়ের কাপড় পরিবর্তন করবেন না, তাকে গোসল করাবেন না, যা আছে সেভাবেই থাকতে দিন, আমরা আসছি। ফোন কেটে আমি আরিবার পাশে বসে রইলাম। সে কাঁদছিল। হঠাৎ বলল, মা ওরা বলবে আমি মিথ্যা বলছি। আমি তার মুখ দুহাতে ধরে বললাম, সারা পৃথিবী যদি তোকে মিথ্যাবাদী বলে তবু আমি তোকে বিশ্বাস করব। কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, আপা বলছিল আমি নাকি সবসময় সমস্যা করি। আমি জিজ্ঞাসা করলাম, কে বলেছে? সে বলল, সবাই। প্রায় 20 মিনিট পরে অ্যাম্বুলেন্স এলো। একজন নারী চিকিৎসক খুব ধীরে ধীরে আরিবার সঙ্গে কথা বললেন, তাকে কোনো চাপ দিলেন না। কিন্তু কম্বলটা দেখার পর, তার ভেজা চুল দেখার পর আর লক্ষ্য করলেন যে আরিবার পায়ে ঠিকমতো স্যান্ডেলও পরা নেই।
তিনি তার সহকর্মীর দিকে তাকিয়ে বললেন, দ্রুত হাসপাতালে নিতে হবে। এদিকে থানার একজন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করলেন, কোন স্কুলের শিক্ষা সফর ছিল? আমি স্কুলের নাম বললাম। তিনি হঠাৎ থেমে গেলেন, পাশে দাঁড়াবো আরেকজনের দিকে তাকালেন। আমি ভয়ে বললাম, কি হয়েছে? তিনি শান্ত গলায় বললেন, হাসপাতালে গেলে বুঝতে পারবেন। আর তখনই আরিবাকে স্ট্রেচারে তোলা হচ্ছিল। আমি শুনলাম সে খুব আস্তে চিকিৎসককে বলছে, আমি ভাবছিলাম শুধু নাজিয়াকে শাস্তি দিচ্ছে। পুলিশ কর্মকর্তা দ্রুত মাথা তুললেন নাজিয়াকে। আরিবা ঠোঁট কামড়ে চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর কাপা গলায় বলল, যে মেয়েটা বাসে ফিরে আসে নাই। আর সেই মুহূর্তে আমি বুঝলাম যে ভয়টা আমার মেয়ের সঙ্গে ঘরে ঢুকেছে সেটা শুধু আমাদের পরিবারের না, এর চেয়ে অনেক বড় কোনো অন্ধকার আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হাসপাতালের জরুরি বিভাগে দরজার সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কী অনুভব করছি, ভয় নাকি রাগ, নাকি এমন এক আতঙ্ক যার কোনো ভাষা নেই। আরিবাকে দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। একজন নারী চিকিৎসক আমাকে বারবার বলছিলেন, আপনি শান্ত থাকুন, আপনার মেয়ের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ অনুভব করা। কিন্তু আমি কিভাবে শান্ত থাকি? মাত্র 1 ঘন্টা আগেও আমি ভেবেছিলাম আমার মেয়েটা হয়তো শিক্ষা সফর থেকে একটু অসুস্থ হয়ে ফিরেছে, আর এখন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তাদের মুখে এমন এক ধরনের গভীরতা দেখছি যা আমি আগে কখনো দেখিনি। যে পুলিশ কর্মকর্তা আমাদের বাড়িতে এসেছিলেন তিনি এবার আমার কাছে এসে ধীরে বললেন, আপনি কি একটু বসতে পারবেন? আমি বসিনি, আমি শুধু জিজ্ঞাসা করলাম, আমার মেয়ে ঠিক আছে? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আমার সর্বোচ্চ চেষ্টা করছি, তবে আমি কিছু তথ্য জানতে চাই। আমার মনে হলো বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, শিক্ষা সফরটা কোথায় গিয়েছিল? আমি স্কুলের পাঠানো ব্রোশিওরটা ব্যাগ থেকে বের করে দিলাম, যেখানে লেখা ছিল 3 দিনের শিক্ষা সফর, পাহাড়ি অঞ্চলের একটি রিসোর্ট ও প্রকৃতি শিক্ষা কেন্দ্র। তিনি কাগজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে বললেন, এই রিসোর্টের নামটা আগে শুনেছি। আমার গলা শুকিয়ে গেল। কেন? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, বরং পাশের আরেকজন কর্মকর্তার দিকে তাকিয়ে বললেন, সাব ইন্সপেক্টর রহমানকে খবর দিন। আমার ভয়টা আরও বেড়ে গেল। ঠিক তখনই হাসপাতালের করিডোরের অন্য প্রান্তে একটা হইচই শুরু হলো। আমি তাকিয়ে দেখলাম এক দম্পতি কান্নাকাটি করতে করতে ভেতরে ঢুকছেন। মহিলাটিকে দেখে আমার বুক ধক করে উঠল। স্কুলের সামনে তাকে দেখেছিলাম, তিনি ছিলেন নাজিয়ার মা। আমাদের চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমার দিকে ছুটে এলেন। আপনার মেয়ে কি কিছু বলেছে? আমি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। তিনি কাপা গলায় বললেন, আমার নাজিয়া এখনো বাসায় ফেরেনি। স্কুল বলছে সে নাকি অন্য এক আত্মীয়ের সঙ্গে চলে গেছে, কিন্তু আমাদের তো কোনো আত্মীয়ই সেখানে ছিল না। আমি অনুভব করলাম হাসপাতালের করিডোরটা হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেছে। ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে বললেন, আপনারা দুজনে একটু আসবেন। আমাদের নিয়ে যাওয়া হলো হাসপাতালের একটা ছোট কক্ষে। ভেতরে ঢুকে আমি থমকে গেলাম। ঘরে ইতিমধ্যে স্কুলের সে শিক্ষিকা বসে আছেন যিনি বাস থেকে নেমে বলেছিলেন ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, কিন্তু এখন তার মুখের রং ফ্যাকাশে। তিনি আমাদের দেখে উঠে দাঁড়ালেন। আমি সব ব্যাখ্যা করতে পারবো, তিনি বললেন। পুলিশ কর্মকর্তা শান্ত গলায় বললেন, তাহলে শুরু করুন। তিনি 1 গ্লাস পানি খেলেন, তারপর বললেন, দ্বিতীয় রাতের পর থেকে নাজিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘরের ভেতর যেন সময় থেমে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি বলছেন? আমি চিৎকার করে উঠলাম। তিনি কাঁদতে শুরু করলেন। আমরা ভেবেছিলাম ও হয়তো রাগ করে কোথাও লুকিয়ে আছে। তারপর রিসোর্টের লোকজন বলল তারা খুঁজছে। নাজিয়ার মা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আর আমার মেয়ে নিখোঁজ হওয়ার পরও আপনারা বাকি বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে এলেন? শিক্ষিকা কোনো উত্তর দিলেন না। পুলিশ কর্মকর্তা এবার কঠিন গলায় বললেন, আপনারা পুলিশে খবর দেননি কেন? তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমাদের বলা হয়েছিল পরিস্থিতি সামলে ফেলা হবে। কে বলেছিল? মহিলাটি মাথা নিচু করলেন, প্রধান শিক্ষক স্যার। ঘরের ভেতর কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা নেমে এলো। তারপর পুলিশ কর্মকর্তা মোবাইল বের করে কারোর সঙ্গে দ্রুত কথা বলতে শুরু করলেন। আমি তখনও একটা কথাই ভাবছিলাম, আমার মেয়ে কি দেখেছে, কি এমন হয়েছে যার কারণে সে এখনও কাঁপছে? ঠিক তখনই হাসপাতালের দরজা খুলে গেল। সেই নারী চিকিৎসক বেরিয়ে এলেন। আমি ছুটে গেলাম। আমার মেয়ে কেমন আছে? তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব ধীরে বললেন, তিনি এখন নিরাপদে আছেন, কিন্তু তাকে কোনো চাপ দেওয়া যাবে না। সে অত্যন্ত ভীত অবস্থায় আছে। আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, সে কি কিছু বলেছে? চিকিৎসক মাথা নাড়লেন, খুব সামান্য। কি বলেছে? তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, সে বারবার এই কথাটাই বলছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কি কথা? চিকিৎসক ধীরে ধীরে বললেন, সে বলছে ওরা বলেছিল আলো জ্বালালে সবাই জেগে যাবে। আমার হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত থেকে একজন পুলিশ সদস্য দৌড়ে এসে চিৎকার করে বললেন, স্যার, রিসোর্টের পেছনে জঙ্গল থেকে একটা ব্যাগ পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা দ্রুত উঠে দাঁড়ালেন। কার ব্যাগ? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, একটা স্কুল ব্যাগ। তারপর সে আমাদের দিকে তাকালো। ব্যাগের গায়ে নাম লেখা আছে। আমার বুকের ভেতরটা থেমে গেল। সে খুব আস্তে করে বলল, নাজিয়া রহমান।